আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রোজগার করেন এবং খরচ বাঁচিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে সেভিংস করেন। প্রচলিত মতে যেটাকে আমরা রেকারিং সিস্টেম বলে জানি, বর্তমানে সেটাই এসআইপি নামে বহুত প্রচলিত হয়েছে। এসআইপি অর্থাৎ সিম্পল ইনভেস্টমেন্ট প্ল্যান। কোনো স্টকে এসআইপি সিস্টেমে ইনভেস্ট করতে গেলে কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হয়। প্রথমত স্ট্রং ফান্ডামেন্টালস, কোম্পানির ফিউচার গ্রোথ প্রসপেক্ট। তৃতীয়ত অবশ্যই কোম্পানিকে কনসিস্টেন্ট কম্পাউন্ডার হতে হবে। খুব সহজে এরকম কোম্পানি খুঁজে পাওয়া যায় না। কোনো কোম্পানির ট্র্যাক রেকর্ড এখন পর্যন্ত ঠিকঠাক আছে, কিন্তু ভবিষ্যতেও যে তেমন সব কিছু মেনটেন করবে তা কেউ গ্যারান্টি সহকারে বলতে পারে না। তবুও সব দিক বিচার বিশ্লেষণ করে আমাদের কিছুটা অনুমানের পরের ভিত্তি করেই স্টক বেছে নিতে হয়। তেমনি আজকে আমাদের এসআইপি ইনভেস্টমেন্ট প্ল্যানের জন্য বেছে নিয়েছি হেলথ সেক্টরের নারায়ণা হৃদয়ালয়া। একটা রেফারেন্স দেওয়ার জন্য আমরা কোম্পানির অতীতের পারফরমেন্স একটু দেখে নেব। কেউ যদি গত 5 বছর প্রতি মাসে 100 টাকা করে এই কোম্পানিতে ইনভেস্ট করতেন, তবে ইনভেস্টমেন্ট হতো 6,000 টাকা। আর 5 বছর পর ওই 6,000 টাকার রিটার্ন হতো 14,778 টাকার কাছাকাছি। তার মানে এই নয় যে অতীতে এই কোম্পানি খুব ভালো পারফরমেন্স করেছে বলে ভবিষ্যতেও করবে, এই গ্যারান্টি কেউ দিতে পারে না। আমাদের তো ডেটা অ্যানালাইসিস করেই অনেক ক্ষেত্রে ডিসিশন নিতে হয় এবং সেটাকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহারও করি। আমাদের নারায়ণা হৃদয়ালয়া রেফারেন্স হিসেবে বেছে নেওয়ার কারণ হলো এটি একটি নন সাইক্লিক্যাল কোম্পানি অ্যাজ পার পাস্ট পারফরমেন্সেস। ফর এক্সাম্পল, যদি আপনি কোনো মেটাল কোম্পানিকে দেখেন তো দেখবেন সেটি একটি সাইক্লিক্যাল কোম্পানি, কারণ মেটাল কোম্পানি তখনই ভালো পারফর্ম করে যখন মেটালের ডিমান্ড বাড়ে, ফলে মেটালের দাম বেড়ে যায় আর মেটাল কোম্পানিগুলোর তাতে প্রফিট বাড়ে এবং স্টক ভালো পারফর্ম করে। কিন্তু এই কোম্পানিগুলো সাইকেল করে করে চলে। কেন সাইকেল করে চলে? যখন ওভারঅল ইকোনমি ভালো চলে তো মেটাল কোম্পানিও চলে, যখন ওভারঅল ইকোনমি ডাউন পারফর্ম করে তখন মেটাল কোম্পানিও ডাউন পারফর্ম করে। কিন্তু যদি হেলথ সেক্টরের কোনো কোম্পানির কথা বলি তো সেটি একটি এসেনশিয়াল সার্ভিসের আন্ডারে পড়ে। ওভারঅল ইকোনমিক কন্ডিশন তেমন প্রভাব ফেলে না হেলথ সেক্টরের কোম্পানিগুলোর উপর। ইকোনমি বাড়লেও হেলথ কেয়ারের প্রয়োজন, ইকোনমি ডাউন ট্রেন্ডে চললেও হেলথ কেয়ারের প্রয়োজন। সব সময় মানুষের হেলথ কেয়ার প্রয়োজন। এই কারণেই নারায়ণা হৃদয়ালয়া একটি নন সাইক্লিক্যাল বিজনেস। এই কারণেই নন সাইক্লিক্যাল স্টক একটা নির্দিষ্ট ট্রেন্ডে বাড়তে থাকে। তাদের আপস অ্যান্ড ডাউনস সাইক্লিক্যাল স্টকগুলোর মতো হয় না, যেগুলি ঘুরে ফিরে আবার একই জায়গায় চলে আসে না, সেগুলিকেই নন সাইক্লিক্যাল স্টক বলা হয়। বিষয়টা আরও একটু পরিষ্কার করে বুঝতে আমরা একটা এক্সাম্পল নিতে পারি, যেমন টাটা স্টিল। যেমন করে টাটা স্টিলের গ্রাফ অনবরত ওঠানামা করে। এই গ্রাফ স্টাডি করার জন্য মেটালের দামের সঙ্গে বিচার করে দেখতে পারেন। যখন মেটালের দাম বেড়েছে তখন গ্রাফ উপরে, দাম কমেছে তো গ্রাফ নিচে চলে গেছে। তো ফিরে আসা যাক আবার নারায়ণাতে। এর কারেন্ট মার্কেট ক্যাপ 25,175 কোটি টাকার আশেপাশে, পিই রেশিও অর্থাৎ ভ্যালুয়েশন প্রায় 31.2 এর আশেপাশে, যেখানে ইন্ডাস্ট্রি পিই 46.2 এর আশেপাশে, অর্থাৎ কোম্পানি এখনও আন্ডার ভ্যালুড। এরপর যদি রিটার্ন অন ইকুইটি দেখি তো দেখব গত 5 বছরে 30.89 এর আশেপাশে, আর গত 5 বছরে রিটার্ন অন ক্যাপিটালস এমপ্লয়েড 26.21 এর আশেপাশে। মার্কেটে অন্যান্য প্রতিযোগীদের তুলনায় একটু বেশি এগিয়ে আছে এই কোম্পানি। সেটা আপনারা সেক্টরের যে কোনো কোম্পানিকে তুলে নিয়ে কম্পেয়ার করতে পারেন। আর যদি কোম্পানির সেলস এবং নেট প্রফিট দেখেন তো দেখবেন দুটোই বর্তমানে অল টাইম হাই। এখন কথা হলো কোম্পানি ভবিষ্যতে কেমন গ্রো করবে। অতীত তো সব ঠিকঠাক, তো ভবিষ্যতে এই গ্রোথকে ধরে রাখতে ম্যানেজমেন্ট কী কী স্টেপস নিয়েছে সেই বিষয়ে একটু ফোকাস করা যাক। সবার প্রথমে এটা বুঝতে হবে যে হেলথ কেয়ার রিলেটেড ইস্যুসগুলোর ডিম্যান্ড প্রতিদিন বাড়ছে। তার একটা কারণ অত্যাধিক হারে জনসংখ্যা বৃদ্ধি, পাশাপাশি পার ক্যাপিটা ইনকাম কিছু মানুষের বেড়েছে, তাইতে স্পেশালিটি ট্রিটমেন্টের দিকে মানুষের প্রবণতাও বেড়েছে। বর্তমানে মানুষের লাইফস্টাইল এবং নিম্নমানের ফুড কোয়ালিটি আরও বেশি বেশি করে হেলথ চ্যালেঞ্জেস বাড়িয়ে দিচ্ছে। তো এই বাড়তি ডিম্যান্ডের দিকে কোম্পানির ফিউচার পরিকল্পনা কি আছে সেটা ইনভেস্টার্স প্রেজেন্টেশনে শো করেছে। ফিনান্সিয়াল ইয়ার 2024-এ কোম্পানির ক্যাপেক্স প্ল্যান হলো 1136 কোটি টাকা। 2024-এর কোয়ার্টার 3 পর্যন্ত অ্যাভেলেবেল ডেটা অনুযায়ী কোম্পানি 477 কোটি টাকা খরচ করেছে, যার সম্পূর্ণটাই এক্সপেনশন প্ল্যানের জন্য। এটা কোম্পানির ফিউচার গ্রোথ প্রসপেক্টের দিকে পজিটিভ সাইন। আগামী 3-4 বছরে কোম্পানি ফোকাস কোন দিকে একটু দেখে নেওয়া যাক। Company plans to add 700 plus beds for the next 3-4 years at Bangalore Health City.
তাহলে কোম্পানির আগামী 3-4 বছরের মধ্যে ব্যাঙ্গালোর হেলথ সিটিতে 700-এরও বেশি বেড বাড়ানোর প্ল্যান আছে। নেক্সট, ইট ইন্টেন্ডস টু ইনভেস্ট আপ টু ₹1000 crore ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ফর সেটিং আপ অফ এ সুপার স্পেশালিটি হসপিটাল। তাহলে কোম্পানি 1000 কোটি ইনভেস্ট করতে চায় ওয়েস্ট বেঙ্গলে একটি সুপার স্পেশালিটি হসপিটালের জন্য। তো এই হলো কোম্পানির আগামী কয়েক বছরের জন্য এক্সপ্যানশন প্ল্যান। এবার আসা যাক কোম্পানির রিস্ক ফ্যাক্টরের বিষয়ে। সারা দেশ জুড়ে সমস্ত প্রাইভেট হসপিটালগুলোকে একটা স্ট্যান্ডার্ডাইজ রেট চার্ট তৈরির বিষয়ে সুপ্রিম কোর্টে একটি কেস চলছে। এর পরিপ্রেক্ষিতে প্রাইভেট হসপিটালসগুলির বক্তব্য, যদি রেট চার্ট স্ট্যান্ডার্ডাইজ হয়ে যায় তো এই সেক্টরের ক্ষেত্রে সেটা ক্যাটাস্ট্রফিক হয়ে যাবে। আগামী 10 সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আছে। সেখানে ডক্টরস অ্যাসোসিয়েশন এবং প্রাইভেট হসপিটালসগুলি এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে। কি হবে সেটা আগামীতে জানা যাবে। এই খবরের পরিপ্রেক্ষিতে সাম্প্রতিককালে সমস্ত প্রাইভেট হসপিটালস রিলেটেড কোম্পানিগুলি প্রেসারের মধ্যে চলছে। সুপ্রিম কোর্টের রায় না বেরোনো পর্যন্ত পরিষ্কার করে কিছু বলা সম্ভব নয় যে আগে কি হতে চলেছে। আজকের আলোচনা আপাতত এই পর্যন্ত। আপনারা কি মনে করেন, রেট চার্ট স্ট্যান্ডার্ডাইজ হয়ে যাবে? যদি হয় তাহলে এই সেক্টরে কি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।